আর এগুলো টান তো প্লাস দিয়ে দেয় যে নখগুলা, তুই কিছু বলবি তুই মরবি, তোর মা বাবা সহ মারবো, কথা বলে এখন ক্রস ফায়ার দেবো তাদেরকে, ঠিক আছে? দর্শক, বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা আয়নাঘর নিয়ে অনেক তথ্য জেনেছেন, অনেক ভিডিও চিত্র দেখেছেন। আজকে আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছেন, তিনি আয়নাঘরে দীর্ঘ 9 মাস তার দুর্বিষহ জীবন কাটিয়েছেন। আমাদের সঙ্গে আছেন সবুজ খান, তার সাথে আমরা কথা বলবো। সবুজ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা অনেকেই জানতাম যে আয়নাঘর বোধহয় শুধু ঢাকাতেই আছে। তো সবুজ ভাইয়ের সাথে কথা বলে জেনেছি তিনি ছিলেন রাজশাহীতে সম্ভবত। জি, রাজশাহী ডিভিশনে। আমরা একটু জানতে চাই যে আপনি কেন টার্গেটের কারণ হলেন এবং কবে সেটা? এটা 2016 সালে শুরু হয় জুন মাসে। আমি ব্যবসা করতাম, ইন্ডিয়া থেকে জিরে আনতাম ইম্পোর্টের মাধ্যমে। তো আমি ঢাকা, সাভার, গাজীপুর, বাইপেলে মাল দিতাম, দিয়ে আমি বাসায় যাচ্ছিলাম মানিকগঞ্জ ঘিউর হয়ে। তো আমাকে গাড়ি সিঙ্গেল দেয় এএসআই সাইফুল ওর নাম। উনি আমার গাড়ির কাগজপাতি চেক করে, আমার ড্রাইভারের লাইসেন্স দেখে, সব কিছু ঠিক আছে। তারপরে উনি আমাকে একবার সার্চ করে আমার ফোন নিয়ে দেখে যে ফোনের ভিতরে যে বিএনপির একজন নেতা রিজভী সাহেবের সাথে একটা স্পিক ছিল আমার। তো আবার বিএনপি সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন, ওনার মেয়ে পান্না আপুর সাথে আমার একটু কথা হতো তখন ফোনে, তখন বাটন ফোনে কথা বলতাম। ওই নাম্বারটা উনি দেখে যে তুমি মনে হয় বিএনপির বড় নেতা। তখন ওসিকে ফোন করে যে স্যার এই ঘটনা, একটা লোক পাইছি, কাছে অনেক টাকা পয়সা আছে। তো ওসি নিজের থানা থেকে চলে আসে গিউরের, এটা কি যেন বলে বাইনাজুরি এলাকা সম্ভবত, ওটা ওখানে চলে আসে। ওসি এসে দেখে আমার কাছে 4 লক্ষ টাকার মতো ছিল। ওদিকে আমার হিলপারও ছিল না গাড়িতে, আমি ছিলাম, আমার ড্রাইভার ছিল, আর কিছু ছিল আমাদের কাছে। তবে আমাদেরগুলো থানায় নিয়ে চলো, থানায় নিয়ে আসলো। আসার পরে কয়েক টাকা তুই কোথায় বললি, কী করস তুই, বিএমপি করস, জায়গায় জায়গায় বোমা মারস, নানান কথা বলতেছে না, যত প্রকার মিথ্যা কথা আছে। ওসি সাহেব মিজান বলতেছে, ওসি গিউর থানা ওসি, 2016 সালের ঘটনা। তারপর এক পর্যায়ে আমার বাড়িতে ফোন করলো, ওখানে আমাদের পুলিশ গেল আমার বাসায় ভেরিফিকেশন করার জন্য, যেন কোনো মামলা টামলা আছে কিনা, সে আসলে খারাপ কিনা বা কোনো রাজনীতি করে কিনা। তখন ওখানকার পুলিশ বলে যে না, এর সাথে কোনো জড়িত নাই, সে কোনো খারাপ বা রাজনীতি সে কিছুই করে না, সে ব্যবসা করে, দেশে খুব কম আসে। এভাবে আমার এলাকাতে তখন রিপোর্ট আসলো। তারপর ওখানে ওদের যে ওটাকে সম্ভবত এএসপি বলে, ওর নাম হচ্ছে হারুন, ওনার নাম। উনি তখন গিউর থানার দায়িত্বে ছিলেন। তো উনি আবার টাকা বলে যে তুই এত টাকা কোথায় পেলি, তোর গাড়ি আছে, কী করস, নানান মানে যত প্রকার মিথ্যা কথা আছে ওরা অপবাদ শুরু করলো যে তাকে ক্রস ফায়ার দেবো, যে টাকা 50 লাখ না দেশ। আমার 50 লাখ করে চায়া বসে। আমি বলে টাকা কোথায় পাবে এই মুহূর্তে, এত টাকা আমার তো দেওয়া সম্ভব না। তখন তারা আমাদেরকে ক্রস ফায়ার নেওয়া যায় মানিকগঞ্জ, আপনার পদ্মা নদী সম্ভবত, টাকা পদ্মা নদী বলে, ওখানে নিয়ে যায়। ওসি মিজান, এসে সাইফুল, 7 একজন পুলিশের লোক ছিল। তখন ওখান থেকে আমার বাবাকে কল দেয় রাত্রে বলে, আপনি যদি টাকা না দেন দিনের ভিতরে আপনার ছেলে কোনো ক্রস ফায়ার দেবো, আমরা অস্ত্র মূল্যে চালান দিয়ে দিব। তখন আমার বাবা, আমার দাদা ছোটো ভাই আছে মুক্তিযোদ্ধার কমান্ডার এস এম আব্দুল মাস্টার, ওনাকে বলে যে কাকে এই সমস্যা। তখন আমার দাদা আবার ওখানকার যে চেয়ারম্যান ছিল আমাদের এলাকার, ওই চেয়ারম্যানের সাথে কথা বলে মেম্বার পাঠায় থানার ভিতরে। ওরা দেখলো, আসছিল, অনেক রিকোয়েস্ট করলো, পরে টাকা দিয়েও আমাদের তখন ক্রস ফায়ার থেকে রক্ষা করলো আর কি আমার বাবা। তারপর আমাদেরকে বলে ঠিক আছে, আপনার ছেলেকে তো এখন ছাড়া যাবে না, অনেক দেরি হয়ে গেছে, তো আমি শুধু এসপির কাছে নিয়ে যাব। আমাদের যে এসপি সাহেব আছে মানিকগঞ্জের, মাহফুজুর রহমান, ওনার কাছে নিয়ে একটু কথা বলাবো, তারপরে আমরা ওনাকে ছেড়ে দেবো, আগে ছাড়া যাবে না। তখন তারা আমাকে থানায় 15 দিনের মতো রাখে, আমাকে আমার ড্রাইভারকে। এর ভিতরে তারা আমার বাসার এক দেয়, ঢাকার যে বাসা ছিল আমার, ওই বাসায় কোনো কিছু আছে টাছে নাকি তা দেখলো ওখানে কিছু পায়নি আমার। তারপর তারা আমার হিল পার্কে খুঁজে বের করে, হিল পার্কে ধরে নিয়ে আসে। আসার পর তাকে বলে যে তোরা কী করস, না হিল পার্কে অনেক ভয়ভীতি দেখাইছে আর কি। পরে বলছে আমরা কিছুই শুধু ব্যবসা করি। ওনার 2টা গাড়ি আছে, তখন আমার 2টা পিক আপ ছিল সেই সময়টা। তারপর আমাকে ওসি মিজান বললো যে ঠিক আছে, অনেক প্যারায় আছি, তোরা তো অনেক টাকা পয়সা খাইছি, তোকে বড় কোনো মামলা দেবো না। তোরা আব্বা আমাকে বলে মিডিয়া না করে, যে মিডিয়া তো প্রকাশ না করে আমরা টাকা পয়সা দিয়ে নিতেছি। আমার আব্বা আম্মা ভাই সত্যি খুবই সহজ সরল মানুষ, আপনি তদন্ত করে দেখতে পারেন। ওনারা জীবনে কোনো ভেজাল জিনিস খাবে না, না খায় থাকবে, কোনো ভেজালের ভিতরে যাবে না ওনারা। যেটা হলো, আমাদেরকে এসপির কাছে নিয়ে গেলো, এসপি অফিসে। তখন আপনাদের অনেক সাংবাদিকই ছিলেন ওখানে। 2016 সালে জুন মাসের ঘটনা, 13 তারিখ সম্ভবত এরকম হবে, আমার মনে নেই। তখন এসপির ওখানে আমরা দাঁড়াইছি এভাবে, আমাদের হাতে হ্যান্ডকাপ ছিল, আমার হাতে, আমার ড্রাইভারের হাতে। এগুলো অনেক মোটা ছিল সেই সময়, অনেক ভালো মধ্যে খাইতাম, স্বাস্থ্য সুন্দর ছিল আমার। বলো ওকে তো মীর কাশেমও মতো দেখা যায়, এসপি সাহেব বলতেছে তো মীর কাশেমের মতো দেখা যায়, ক্রস ফায়ার দাও, ও বিএনপির বড় নেতা, এরকম মানে নানান কথা বলতেছে উনি। তো আমি ওসি আমাকে শিখে দিতে কিছু বলবি না, যাবার শুধু মাথার মধ্যে থাকবে এভাবে। তো আমরা এভাবে রয়েছি, কিছু বলতেছি না, এসপি যা বলে সব শুনতেছি আমরা। তারপর ওনাকে এসপিকে বললো যে ওসিকে বললো যে ওকে নিয়ে যাও, ওদেরকে নিয়ে যাও। ইংলিশে বলে ক্রস ফায়ার মানে একটা হাত ফালা দেওয়ার জন্য, একটা পায়ে ফালা দেওয়ার জন্য আমাদেরকে স্পষ্ট নির্দেশনা দিল যে দিয়ে অস্ত্র আমরা চালান দিয়ে দিবা। তখন ওসি আমার সামনে গাড়িতে বসে বাইপেলে ফোন করে ওনার যে
লোকজন আছে ওসি সাহেবের, উনি আবার বাইপুর শাহরি গার্মেন্টস আছে, গার্মেন্টস ওনার পরিচিত লোক অনেক, ওনার আত্মীয় স্বজনের গার্মেন্টস বললো, ওখানে যারা গুন্ডা ফন্ডা আছে ওদেরকে ফোন করে তাদের কাছে ভাঙা অস্ত্র টস্ত্র আছে, পিস্তল মিস্তল, তো বললো যে আমাদের কাছে কোনো অস্ত্র মস্ত্র এই মতো নাই, একটা অস্ত্র খুব দরকার ছিল আমার বিশেষ। তখন ওরা যদি অস্ত্রটা পাইতো অধিকাংশ শিক্ষা আমাকে গুলি করতো, আমাকে করতো, আমার ড্রাইভারকে করতো, গুলি করে আমাকে অস্ত্র চালান দিত। এবং সেই সময় মানিকগঞ্জে প্রচুর হত্যাকাণ্ড হয়েছে এই মাহফুজুর রহমানের নেতৃত্বে। অনেক আসামি এখনও পাবেন আপনারা, ওদেরকে দড়ি পায়ে গুলি করতো, দড়ি হাতে গুলি করতো। এখন অনেক লোকজন আছে ওখানে, আপনারা দেখেন, আপনারা যদি মিথ্যা কথা বলি আমি শাস্তি মাথা পেতে নিব। আপনি বলেছেন যে আপনার বিএনপি নেতা মনে করতো এসপি সাহেব, তো আপনি কি সক্রিয় রাজনীতির সঙ্গে না না, আমি এখনও পর্যন্ত কোনো রাজনীতির সাথে জড়িত নাই, এখনও পর্যন্ত, আগেও ছিলাম না, এখনও নাই। আপনার জেল জীবন কেটেছে কতদিন? আমি জেলে ছিলাম প্রায় 7 মাস 16 দিনের মতো, আমার মনে আছে। আমি 17তে যাবি হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হয়ে আসি। আমি যখন বাসায় যাই তখন আমাকে অ্যাডভোকেট ফোন দেয়, তোমার নামে তো ওয়ারেন্ট হয়ে গেছে, তোমার কোর্ট মামলাগুলো আমরা মানে মামলার সাথে জামিন দেয় না ওনারা, আজকে একটা দিল 2 মাস পর একটা দিবে জামিন, এভাবে ওই মামলাগুলো ওয়ারেন্ট হয়ে যায় করে থাকা অবস্থায়। তখন ও বললো তোমার বাসায় ঘুমানো যাবে না, তুমি ঢাকায় চলে যাও, আমার অ্যাডভোকেট মিজান সাহেব বললো। তখন আমি রাতেই বাবার কাছে টাকা ঢাকায় চলে আসি। এসে আমি 2 বছর মতো আত্মগোপনে থাকি যে আমি এখন আর ধরা দিব না শুধু শুধু মিথ্যা মামলায়। তখন আমি ওসির সাথে যোগাযোগ করি, ওসি মিজানের নাম্বারটা আমরা কালেকশন করি। তো ওসি আমাকে 2000 টাকা পাঠিয়ে দিয়েছিল সেই সময়টা, যে সবুজ তুই তো বের হচ্ছিস আমি শুনছি, তো তুই এখন হাজির দিবার আসিস না, এসপি সাহেব খুব রেগে আছে, তো দূরে দূরে থাক, তোর ব্যবস্থা আমি করে দেবো। ওসি মিজান তখন ওনাকে তখন বদলি করে তখন মানিকগঞ্জ পুলিশ লাইনে নিয়ে আসে ওসি মিজানকে। তখন উনি আমাকে 2000 টাকা দেয় একটা এসআর মাধ্যমে বিকাশে। টাকাটা নিয়ে আমি এখানে চলে যাই আমার এক বন্ধুর বাসায়, ভাই পেলেই ওর কাছ থেকে টাকা পয়সা নিয়ে ঘুরি, কোথায় কী করা যায় ভাবি। তো আস্তে আস্তে জীবনে চলতেছিল আর কি। হ্যাঁ, তো একটু গুছায় নিয়েছিলাম, আবার যাদের কাছে টাকা পয়সা বাকি ছিল আমার, ওদের টাকাগুলো কালেকশন করতেছি আমি, ওই টাকা নিয়ে আমি আবার ব্যবসা শুরু করছিলাম। তো এই ভিতরে বাড়িতে প্রচুর পুলিশ যায়, যে বলে সবুজ কোথায়, না থাকলে বাড়িতে প্রচুর ভাঙচুর করে তারা। আমার ছোটো ভাইদেরকে অনেক টর্চারিং করে, বড় ভাই আছে তাকে টর্চারিং করা শুরু করে, সবুজকে এনে দাও, ওকে খুব দরকার। তখন আমি কাছে যোগাযোগ, আমার বাড়ি থেকে বলে যে এই সমস্যাতে সিমটা বন্ধ করে রাখ, আমি বন্ধ করে রাখি। আমি তো যোগাযোগ রাখতাম, আমার কাকা আছে ডাক্তার মামুন, উনি সরকারি ডাক্তার, ওর সাথে কন্টিনিউ যোগাযোগ ছিল আমার, যে কাকা আমি এখানে আছি, এই অবস্থায় আছি। এই অবস্থায় যেতে যেতে 2 বছরের দিকে আর কি এসপি মাহফুজের নাম্বারটা আমি ওসির কাছ থেকে নেই, ওসি মিজানের কাছ থেকে নিয়ে বললাম, স্যার এতগুলো টাকা আপনারা খাইলেন, টাকা খাওয়ার পরে কিন্তু আমার চার্জশিটের নাম রয়েই গেল এবং আমার ড্রাইভার নামটা কাটলো, তো নিরহ মানুষ, আমিও নিরহ মানুষ। তো বলে তুই বের হয়েছোস, তুই বেঁচে আসোস, দাঁড়া তোকে আমি এখন ধরে নেসো, র্যাব দিয়ে থাক তুই। এই কথা বলা 3 দিন পর উনি আমাকে জামগুড়া থেকে অ্যারেস্ট করে নিয়ে যায়, র্যাব 4 নবীনগরের র্যাব 4 দিয়ে ধরে ওরা আমার গাড়ি তুলে নিয়ে বাইপেল থানার সামনে কতক্ষণ রাখে, প্রায় ঘন্টাখানিকের মতো। তারপরে কি যেন ফোনে আলাপ টালাপ করে আমাকে নিয়ে যায় উত্তরবঙ্গের দিকে, আমার স্পষ্ট মনে আছে। গাড়ি ঘুরে তখন আমি ঠিক করলাম কীভাবে, ওরা যখন ব্রিজে টোল দিল পদ্মা সেতু, ওটা কি বলো যমুনা সেতু, যখন টোল দেয় তখন আমি বুঝতে ওদিকে নিয়ে যাচ্ছে আমাকে ওনারা। নিয়ে পরে ওখানে আমাকে যে রাজশাহী যে গোপন কারাগার, যেটাকে এখন বর্তমানে আয়নাগর নামে পরিচিত, ওখানে মাটির নিচে ওদের রুম আছে, ওখানে জামাতের প্রচুর লোক আছে, বিএনপির লোক আছে, আমাদেরকেও রাখছিল। খুবই কষ্ট। আর ওখানে এমন নির্যাতন করতো আমাদেরকে, এটা যদি কেউ শুনতো আমার কান ফেটে যেত ওনাদের, এতটাই কষ্ট দিত আমাদের। আমরা একটু আয়নাঘরের যে আয়তন বা যেগুলো আসলে আমরা টেলিভিশনে দেখেছিলাম, আপনি যেখানে ছিলেন সে জায়গাটা আসলে কেমন ছিল? আমাদেরকে যেখানে ছিলাম আমরা, এখানে আপনার এক এক রুমে 2 জন করে ছিলাম আমরা। হ্যাঁ, 2 জন করে আমাদেরকে রাখছিল, ওখানে কোনো ফ্যান ট্যান ছিল না। ফ্যান ছিল আপনার যেরকম গলি আছে, গলির ভিতরে ফ্যান চলতো, ওই পাশের রুম আছে, এই পাশের রুম আছে, ওই ফ্যানের বাতাসগুলো এখান থেকে ঢুকলে তোরা খাইতে পারতাম না আমরা। আমাদেরকে দিনে একবেলা খাইবার দিত, এবং গেলে ভাত খেতাম নাকি ঘাস খেতাম, আমারটা মনে নাই, আমার মনে হয় যে মনে হয় ঘাসই খেতেছি আমরা, একদম ব্যাচছিলি গন্ধ ছিল। আর যখন সকালে আমাদেরকে রুটি দিত, মনে হয় যে এরকম ইট ভাঙা যাবে রুটি, এতটাই শক্ত ছিল রুটিগুলো। হ্যাঁ, তো আমি একদিন একটু করছিলাম, দেখে ওরা আমাকে এমন একটা গুঁতা মারছে, এখানে এখন দাগ হয়ে আছে এখানে, এখানে কথা চোখে খাওয়া হলাম। হ্যাঁ, আমি একটু চোখটা খুলে দেন দেখি একটু কী দিতেছেন, কথা চোখে খাওয়া হলাম, একটা গুঁতা মারছি দিয়ে এখন দেখুন স্পষ্ট দাগ কোনটা আছে দেখেন আপনারা। আমি যদি মিথ্যা কথা বলি প্রমাণ দিয়ে গেলাম আয়নাঘর সম্পর্কে। ওখানে আমাদের যখন নির্যাতন করতো, মুখের ভিতরে এরকম কাপড় গোল করতো, গোলের ভিতরে ঢুকাইতো, ঢুকানোর পরে আবার এটা বাঁধ দিত, চোখ বাঁধ দিত, হাতে হ্যান্ডকাপ দিয়ে এখানে লাঠি বাজাইতো, এই গিরায় মারতো আর পায়ের তলায় মারতো। ঠিক আছে, আর কোথাও মারতো না ওরা। এই 2 জায়গায় আমাদেরকে প্রচুর টর্চারিং করতো। যতদিন আপনি ছিলেন বললেন যে 9 মাস ছিলেন। 9 মাস। এই 9 মাস কি আপনার চোখ বাঁধা ছিল নাকি খোলা ছিল? না, প্রথম প্রায় 3 মাসের মতো চোখ বাঁধা ছিল আমার, প্রায় 3 মাসের চোখ বাঁধা ছিল। সব সময়ের জন্য বাঁধা ছিল? সব সময়ের জন্য। আমাদের কখনো আমি যখন বের হয়ে আসলাম, আপনার নাটকগুলো দেখতে পারবেন, আমার চুল কিন্তু এরকম বড় বড় ছিল, দাড়িগুলো এরকম বড় বড় ছিল, মানুষ ভাবতো মনে হয় পাগল, এরকম বলতো। হ্যাঁ, আমাকে কিন্তু যখন ওরা ছেড়ে দিয়ে যায় 2020 সালের 15 এপ্রিল 2020, এটা আপনার নাটোর জিলা সিরাজগঞ্জ রোড,
স্পষ্ট মনে আছে। তো আমি অনেক দূর হাঁটার পর কিছু দোকান থেকে টাকা পয়সা নিয়ে বললাম সিরাজগঞ্জ যাবো কীভাবে, ওরা আমাকে কিছু টাকা দেয়, তাই তো পাগল মানে সব এরকম মানে খাবার টাবার দিতেছে আমাকে, আমি কিছু বলতাম না, যা চুপচাপ নিয়ে আমি চলে আসলাম ভোরের দিকে মনে আছে। এসে আমার কাকার সাথে যোগাযোগ করলাম, কাকার কাছে টাকা পয়সা নিয়ে আমি নিজেকে আস্তে আস্তে তৈরি করলাম, এই অবস্থা আর কি আছি। আপনাদের সেখানে যে নির্যাতন করা হতো সেখানে ইলেকট্রিক শক বা কিছু দেওয়া হতো কি? অবশ্যই এখন ইলেকট্রিক শর্ট দিতে আপনার এক ধরনের লাইট আছে ওদের কাছে, ওই লাইট ধরতো আমাদের কাছে স্পষ্ট। ওখানে কোনো চেয়ার ছিল না, আমি যা বলবো সত্য বলবো, লাইট এক ধরনের লাইট ছিল, লাইট দিলে পুরো আসলে একদম লাফা উঠতাম আমরা এরকম, এতটাই মানে খারাপ লাগতো আমাদের কাছে। আর এগুলো টানতো পিলাস দিয়ে দেয় যে নখগুলা, পিলাসে টানতে গেলে পায়ের নখ এখনো নষ্ট আছে, একটা বড় নখ, ওটাও টানে উঠে ফেলেছিল একদম, এতটাই নির্যাতন করতো তারা। সেখানে যারা নির্যাতন করতো তাদের ওখানে কারো পরিচয় বা কিছু জানতে পেরেছেন কিনা? না, ওরা র্যাবের লোক, একজন লোক পাচ্ছে আমার সম্ভবত নাম জাকির, উনি বলছিল বাড়ি জামালপুর, লোকটা খুব ভালো মানুষ। উনি বলছিল যে ভাই তুমি তো রাজনীতি করো না, তোমাকে তো এরকম পেশারও নেই তোমার প্রতি, তোমাকে ছেড়ে দেবো, টেনশন নিও না, তবে একটু ধৈর্য ধরো। তো উনি খুব ভালো আমাকে সহযোগিতা করেছিল লোকটা, উনি র্যাব সদস্য, খুব ভালো মানুষ ওই লোকটা। আপনাদের ছেড়ে দেওয়ার আগে কখনো কোনো শর্ত দেওয়া হয় কিনা যে বের হয়ে আপনি কোনো রকম কোনো তথ্য এটা হ্যাঁ করতে পারবেন না, কখনো মুখ খুলতে পারবেন না মিডিয়ার সামনে, এরকম কোনো ঘটনা ঘটেছিল? এটা অবশ্যই ঘটনা ঘটেছে, এবং তারা যখন আমাদেরকে নিয়ে আসে চোখটা, আমাকে তো তখন এইভাবে বেঁধে নিয়ে আসে গাড়ির ভিতরে, যখন ঢুকেল হাইক্স মানে ওদের গাড়ির ভিতরে নিয়ে, ওই একটা কাঠ বাগান আছে নাটোরের ভিতরে, ওখানে যারা নাটোরের আছে তারা দেখতে পাবে, অনুষ্ঠান যদি দেখে তারা, কাঠ বাগান আমাকে এরকম ধাক্কা দিয়ে ফালা দেয়, এবং ফালার আগে বলে দেখ তাকে একটা লাস্ট সুযোগ দিয়ে যাচ্ছি, যদি কাগজ কিছু বলস তুই বলবি যে আমি ইন্ডিয়াতে পাসপোর্ট ছাড়া ঢুকছিলাম, আমি ইন্ডিয়াতে ছিলাম, আমাকে আমি অনেক কষ্ট করে আস্তে আস্তে লুকায় ঢুকছি বাংলাদেশে, ওরা আমাকে এটা শিখিয়ে দিয়েছিল। আমি বলছি ঠিক আছে আমি এটাই বলবো, আমি ইন্ডিয়াতে ছিলাম এটাই বলবো, কিন্তু আসলে আমি ইন্ডিয়াতে যাইনি, আমাকে ওরা ওখানেই রাখছে রাজশাহী। ও যেটা বলছিল জাকির ভাই, এটা রাজশাহী ডিভিশন, মাটির নিচে ওদের আছে, রুম আছে, ওখানে অনেক জামাতের লোক পাবেন এখন আমার মনে হয়। তৎকালীন সময় আসলে আপনাকে যে রাজশাহী নেওয়া হয়েছে সেখানকার পুলিশ বা কেউ কি বিষয়টা জানতো কিনা? ওখানকার পুলিশ, তখনকার ডিআইজি ছিল আব্দুল বাতেন, উনি এর সাথে পুরো জড়িত, এবং এটা উনি পরিচালনা করতো, ডিআইজি আব্দুল বাতেন। এর সাথে এসপি সাহেব ছিলেন নাজমুল সাহেব, রাজশাহীর এসপি, উনি এর সাথে জড়িত আছে, যারা আমাকে বলছিল র্যাব সদস্য, যে এরা এটা মানে পরিচালনা করে। তাহলে বলা যায় যে পুলিশ বা যারা ছিলেন ওই সময়ের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তারা এই আয়নাঘর সম্পর্কে জানতেন এবং তারা পরিচালনা করছেন বা করেছেন, এরকমটাই আপনি বলতে যাচ্ছেন? তারা এখনও পুলিশে আছে, শুধু বাতেন ছাড়া বাকি সবাই পুলিশে জব করতেছে রানিং। আমি এদের বিচার চাচ্ছি সরকারের কাছে। এবং তারা প্রচুর দাপট দেখাতো। মাহফুজুর রহমানের বাড়ি ছিল আপনার গোপালগঞ্জ, শেখ হাসিনা মানে উনি শেখ হাসিনা পাওয়ারে চলতো, উনি কাউকে গুনতো না, এইভাবে বলতো উনি। আপনার আয়নাঘরে যাওয়ার পিছনে আসলে কারণ কি? শুধুমাত্র আপনি এসপিকে বলেছেন নাম কাটার জন্য, এটা কি কারণ? হ্যাঁ, ওরা তো আমাকে একদম ধ্বংস করে দিয়েছে, একদম আমার পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে। তারপর আমি বলছি আমি আমার পরিবারখানে বেঁচে থাকতে চাই, আমি আর কোনো ঝামেলা যাবো না, আমার বংশে কেউ বাংলা টামলা খায় নাই। আপনার তথ্য দেখেন আমরা হাজি বংশের পোলাপন, আমাদের প্রচুর অর্থ সম্পদ ছিল আমার দাদার, এখনও মাসাল্লাহ আছে। আমার কিন্তু খারাপ মানুষ না, কিন্তু এরা এই পুলিশ প্রথমে যে শুরু হয় 16 সালে, যখন টাকা লোভটা ওরা সামলাতে পারছিল না, এএসআই সাইফুল 4 লক্ষ টাকার লোভটা সামলাতে পারছিল না সেই সময়টা। আপনি কি জানেন যে বর্তমান সময় আসলে সেই এসপি মাহফুজ কোথায় আছেন? আমি জানি না, তবে শুনছি উনি পুলিশে আছেন। আমি মানিকগঞ্জে ঘুরছি, অনেক খোঁজার জন্য আমি পাইনি, তো উনি এখন একমাত্র পুলিশে বলতে উনি কোথায় আছে। আপনারা আয়নাঘরে আসলে আপনার অভিজ্ঞতা সম্পর্কে আরও বিস্তারিত আসলে আমরা জানতে চাই, যে প্রথম আসলে নেয়ার পর কি হয়েছিল, খাবার থেকে শুরু করে সেখানকার যে অবস্থা, এবং অনেকে টয়লেট ব্যবহারের কথাও বলছেন। সো আপনার বিষয়গুলো আসলে আপনার সাথে কি কি ঘটেছিল সেই সময়? না, ওখানে টয়লেট একটা আছে আপনার ছোট, ওখানে কোনো ওয়াল টল নাই, আমি হাতে দেখতে পাই বন্ধের মধ্যে যা যায় দেওয়াল টল আছে কিনা। একটা টয়লেট ছিল আর পানির সিস্টেমও ছিল, হ্যাঁ, তো গোসল করতে পারতাম না। একটা বদনা ছিল একদম ভাঙা টাঙা এই টাইপের, কমার টমার ছিল না আমাদের ওখানে। এমনি ওই যে আগের কাজের এগুলো আছে না, যে ওই টাইপের ছিল আর কি টয়লেটগুলো, পুরা যেটাকে বলে পরিত্যক্ত। তবে আপনার অনুমান কি বলে সেখানে আপনার আসলে আনুমানিক কয়জন ছিলেন? ওটা তো অনেক বড় এরিয়া, এটা তো আমরা বলার ক্ষমতা নাই। তবে আমাদের প্রতিটা রুমে দুজন করে ছিলাম। আমার সাথে একজন ছিল, ওর বাড়ি সম্ভবত বগুড়াতে হবে, ছেলেটার বাড়ি, আমাকে জায়গায় রাখছিল। তো আমরা যখন কথা বলতাম, ওরা কিন্তু হাঁটতো, ওই সদস্য যারা ডিউটি করতো, যে কে কার সাথে কথা বলে, বলতো যদি কথা বলি আমাদের সাথে একদম মানে খারাপ ভাষায় কথা বলতো, মা বাপ তুলে কথা বলে এখন ক্রস ফায়ার দেবো তাদেরকে, ঠিক আছে, কোনো সাউন্ড করবি না, চুপচাপ সে থাক, এবার বলতো আর কি, ঠিক আছে। আপনার যখন আপনি বের হন 2020 সালে, 15 এপ্রিল 2020 সালে বের হওয়ার পরে আপনি স্বাভাবিক জীবনে ফিরতে আসলে আপনার কতদিন সময় লাগছে? তা প্রায় 6-7 মাস লাগছে আমার
আমি আমার ছোটো কাকা বাসা আশ্রয় নিয়েছিলাম তখন এসে, এবং আমি যেখানে ভাড়া ছিলাম আমি যখন বাড়ি থেকে টাকা পয়সা যখন দেখলো যে আমি বেঁচে আছি। এবং একটা মজার কথা বলি, এরা আমাকে গুণ করার পরে এই এই এসপি ওসিকে ফোন করাইছে আমার এলাকাতে যে সবুজ ক্রস ফায়ারে মারা গেছে, ওনার মিলাদ টিলাদ পড়াইয়া দাও। এটা 3 মাস পরে ওনারা জানাইছে আমার পরিবারকে, তখন কোনো ইটি হয় নাই। তখন আমার পরিবার আমার নামে মিলাদ পড়াইছে, অনেক কান্নাকাটি করছে, আপনারা তথ্য দেখতে পারেন। আমার আত্মীয় স্বজন প্রচুর কান্না করছে আমার জন্য, এটা সবচেয়ে খারাপ লাগছে বিষয়টা আমার। তো আমার এক বন্ধু আছে ও থাকতো জর্ডানে, ও বলতে বলে আমার কাকার আমি একটা ফেসবুক খুলি, তখন বলে যে তুই বুনি মারা গেছোস। আমি বললাম কে বললো গায়ে ঘটনা, আমি এই সমস্যা হয়েছে, পরে আমি তাদের সব কিছু খুলে বলবো। ওরা আমাকে বলতে মারা গেছে, আমি বলিনি, এই জন্য চুপচাপ ছিলাম। পরে আমি বাবা মার সাথে যোগাযোগ করি, তারা আমার টাকা পয়সা দেয়, আমার কাকা টাকা পয়সা দেয়, ফুপু টাকা পয়সা দেয়। দেওয়ার পরে আমি আস্তে 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 আমার এইভাবে আর কি চলছে। এই 24 আন্দোলন আমি নিজের টাকা খরচ করছি সাভার থেকে, আমি লোক ভাড়া করে আন্দোলন চালাই গেছি এই 24 আপনি আন্দোলন আমার কাছে করেছেন। ভিডিও আছে। আপনি এখন কি চাইছেন, কারা কারা জড়িত স্পেসিফিক যদি আপনি নামগুলো বলেন? আমি চাচ্ছি যে চিনেন আপনি? ওসি মিজান, এসপি মাহফুজুর রহমান এবং ডিএইচ আব্দুল বাতেন, এসপি নাজমুল, এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি সরকারের কাছে, এবং এরা আমাকে ধ্বংস করে দিছে। আপনি এখন কি করছেন? আমি এখন বেকার। আপনার সেই ব্যবসা বা? আমি একটা ব্যবসায়ী ছিলাম, আমার প্রতি মাসে 2 লক্ষ টাকা মতো ইনকাম ছিল আমার। আর প্রথম থেকে দেখেন আমি যে গাড়ি নিয়ে করতাম তার দাম তো 33 লক্ষ টাকা। আমার ফ্রেন্ডসের কাছে জিজ্ঞেস করেন সত্যি নাকি মিথ্যা বলছি। আজকে আমি রিক্সায় ছেড়ে ঘুরে ভালো লাগতেছে আমার। ব্যবসা করতে টাকার দরকার, সেই টাকাটা আমার কাছে এখন আমি ওরকম ম্যানেজ করতে পারি না। জাস্ট ছোটো ভাইয়া ব্যবসা করে, ওর কাছ থেকে টাকা পয়সা নেই, আমার ওয়াইফ কিছু আমাকে হেল্প করে, এভাবে চলি আর কি। আমার খরচ ওরাই বহন করতেছে। আর আমি কি ব্যবসা করবো কীভাবে? আমাকে তো ওরা ধরলেই ওরা ক্রস ফায়ার দিবে, ধরতে পারলেই। হ্যাঁ, আমি তো পালাইছিলাম ধরতে গেলে, এই সরকার পতন হওয়ার আগেও পলাতক ছিলাম। সরকার পতন হওয়ার পর থেকে আমি মাস্ক ছাড়া ঘুরতেছি ওপেনে এসে। এর আগে আমি সবসময় মাস্ক পরে ঘুরতাম। আপনি এখনো আপনার জীবন শঙ্কায় ভুগেন কিনা? অবশ্যই আমি এখনও ঘুমাতে পারি না, আমার চোখগুলো এখন লাল হয়ে আছে। এবং আপনারা যদি আর কখনো আমাকে ডাকেন তখন দেখবেন চোখ এরকম লালই থাকবে। আমার ঘুম হয় না 24 ঘন্টার ভিতরে, সর্বোচ্চ 2 ঘন্টা ঘুমাতে পারি আমি। না হওয়ার কারণ কি আসলে? টেনশনে, কারণ তারা তো এখনও পুলিশে আছে। আজকে অনুসরণ করতেছে, যদি তারা আবার তো অবশ্যই আমাকে দেখবে, অবশ্যই তারা আমাকে খুঁজবে আবার। তো আমি আমার জীবনে নিরাপত্তা চাই সরকারের কাছে, আর এদের দৃষ্টান্ত শাস্তি চাই। আর যারা আমার কাছে যে টাকা পয়সাগুলো নিয়েছে এগুলো আমি ফেরত চাই। দর্শক, আমরা শুনছিলাম সবুজ খানের কথা। তিনি আয়নাঘরে দীর্ঘ 9 মাস বন্দী ছিলেন এবং তার দুঃসহ জীবনের গল্প আমরা শুনছিলাম। আপনারা যারা এরকম কোনো অভিজ্ঞতার সম্মুখীন আছেন, আপনারা যদি আপনাদের সেই কথাগুলো বলতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।